এই মনকে কি বলে যে মন গালিগালাজ করে? এই ব্যক্তিত্বকে কি বলে যে ব্যক্তিত্ব অন্যকে অযথা খোঁচাখুচি করে? আমার দৃষ্টিতে আমি মনে করি, যদি কোনো মানুষের কাছে কোনো পরিকল্পনা না থাকে, যদি কোনো মানুষের কাছে কোনো স্বাধীন বিষয় করার মতো যোগ্যতা না থাকে, যদি কোনো মানুষের কাছে নিজস্ব কোনো বক্তব্য না থাকে, যদি কোনো মানুষের কাছে কোনো একটা সমস্যার সমাধান করার মতো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে, যদি কোনো মানুষের কাছে সত্য উপস্থাপন করার মতো কোনো বক্তব্য না থাকে, এগুলো যখন থাকে না, তখন মানুষ নিজের দুর্বলতাকে ঢাকার জন্য গালিগালাজের পথ বেছে নেয়। এটা আর একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন আমি আপনার জন্য কিছু করতে পারি না, তখন আমি আপনার জন্য তো কিছু করার নাই আসলে আমার। আপনি চান রাস্তা, রাস্তা আমি পারি না। আপনি চান মাদ্রাসা, মাদ্রাসা আমি পারি না। আপনি চান মন্দির, মন্দির আমি পারি না। আপনি চান মসজিদ, মসজিদ আমি পারি না। আপনি চান বেকার যুবকদের চাকরি, চাকরি আমি দিতে পারি না। আপনি চান পরিবেশ ঠিক করতে, পরিবেশ ঠিক করতে পারি না। আপনি চান নারীদের হাতে কাজ, নারীদের হাতে কাজ দিতে পারি না। আপনি চান যুবকদের হাতে কাজ, যুবকদের হাতে কাজ দিতে পারি না। যেহেতু পারি না, পারি না, পারি না, পারি না, একটা তো পারি, সেটা হলো চোখ বন্ধ করে গালিগালাজ তো করতে পারি, আর বাকি একটা তো পারি না। বাকি একটা তো ডেলিভারি দিতে পারি, বাকি একটা তো বলতে পারি না যে দায়িত্ব নিলাম, করে দিব, করছি, অর্ধেকটা করেছি, বাকিটা করে দিব, এই কথা তো বলতে পারি। তাহলে রাজনীতির মানে কি? কিসের রাজনীতি? কি উদ্দেশ্যের রাজনীতি? এই রাজনীতির মূল শেষ কোথায় হবে? কোথায় গিয়ে তার যাত্রা শেষ হবে? আমার বিবেচনায় এই ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 5ই আগস্টের পরে সকলের এই মাথা থেকে পরিপূর্ণভাবে মুছে দেওয়া দরকার। আবার সেই যেই লাউ সেই কদু, এই যদি হয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি, তাহলে বাংলাদেশটাকে নষ্ট করা ছাড়া ভালো কোনো কাজ করা সম্ভব হবে না। এতগুলো মানুষ জীবন দিল, এতগুলো মানুষ কষ্ট করল, এতগুলো মানুষ গুলির সামনে দাঁড়িয়ে পাখির মতো গুলি করে মেরে ফেলল। 30,000 মতো মানুষ যার হাত নাই, পা নাই, চোখ নাই, কথা বলতে পারে না, কি কষ্ট করেছে। পুলিশের বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে অবলীলায় জীবনটাকে বিলিয়ে দিয়েছে। পুলিশ একদিকে অস্ত্র সহ গুলি করছে, নিরস্ত্র একটা বাচ্চা হাত উঁচু করে পুলিশের সামনে দাঁড়িয়ে গুলি কর, গুলি কর, গুলি কর বলে দাঁড়িয়ে গেছে। পুলিশও গুলি করে দিয়েছে। একদিকে গুলি ঢুকে পিছন দিকে সুসুর করে গুলি বেরিয়ে গেছে। এত কিছুর পরে আবার সেই বকাবকি, এত কিছুর পরে আবার সেই চাঁদাবাজি, এত কিছুর পরে আবার সেই দুর্নীতি, এত কিছুর পরে আবার পিছনের দিকে হাঁটা। এই পিছনের দিকে যারা হাঁটতে চান, দুর্নীতিবাজ যারা করতে চান, দেশটাকে যারা ধ্বংস করতে চান, সত্য কথা যারা বলতে চান না, অন্যায় কাজ যারা করতে চান, চাঁদাবাজির আশ্রয় যারা নিতে চান, সরকারি টাকা যারা মেরে খেতে চান, তাদের জন্য হুঁশিয়ার হওয়ার এইটাই সবচাইতে উত্তম সময়। প্লিজ ডু নট ডু দিস। এই দেশ আপনার বাবারও না, আমার বাবারও না। এই দেশ সকলে, এই বাংলাদেশের মালিক সকলে মিলে আমরা। এভরিবডি ইজ দ্য ওনার অফ বাংলাদেশ। সকলেই বাংলাদেশের মালিক। আপনার যেমন ন্যায্য হিস্সা আছে, আমারও ন্যায্য হিস্সা আছে। আপনার যেমন ন্যায্য জমি আছে, আমারও ন্যায্য জমি আছে। আপনি যেমন ভালো কাজ করলে পুরস্কার পাবেন, আমিও ভালো কাজ করলে পুরস্কার পাবো। আপনি যেমন মন্দ কাজ করলে তিরস্কৃত হবেন, আমিও মন্দ কাজ করলে তিরস্কৃত হব। একজন পুলিশ অফিসার, সে যদি কারোর সঙ্গে অন্যায় করে, তার যেমন শাস্তি হওয়া দরকার, একজন কৃষক, সেও যদি অন্যায় করে, তারও একই রকম বিচার হওয়া দরকার। পুলিশ অফিসার হয়েছেন, বড় বড় চাকরি করেন, বড় বড় কথা বলেন, আর বিচার যদি কারোর সাথে অন্যায় করেন, বিচার হবে না, এই যদি হয় বাংলাদেশ, তাহলে বাংলাদেশের মানুষের
আর শিক্ষা হবে কোথায়? কোথায় হবে? আমি আপনাদেরকে একটা কথা বলে চলে যাই। অনেক বড় কথা বলা হয়েছে। আমি বয়সে কম, আমার বয়স তো বেশি না। যারাদের সঙ্গে আমার নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে তাদের কেউ কেউ আমার বাবার চাইতেও বয়সে বড়। তা আমি তাদেরকে রেসপেক্টের দৃষ্টিতে দেখি, সম্মানের দৃষ্টিতে দেখি। আমি মনে করি আমাদের কাজ বড়দেরকে সম্মান করা, এটা আমার কাজ। ছোটদেরকে স্নেহ, ভালোবাসা, আদর করা, এটা আমার কাজ। আর বড়দেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা আমার কাজ। রাজনৈতিক প্রতিপক্ষ যাই থাকে না কেন, ব্যক্তিগত হিসেবে কোন সিনিয়র মানুষকে, কোন সম্মানী মানুষকে, কোন ইজ্জতওয়ালা মানুষকে, কোন সমাজের গুরুত্বপূর্ণ মানুষকে, কোন বয়োজ্যেষ্ঠ মানুষকে, কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে কটাক্ষ করে কিংবা কাউকে অন্যায় করে, অবিচার করে, বেয়াদবি করে কোন কথা বলা আমার মতো মানুষের কাজ হইতে পারে না। আমরা তো বড় হয়েছি মানুষকে সম্মান দিয়ে, আমরা তো বড়ই হয়েছি। এভাবে আমরা ছোট থেকে বড় হয়েছি ইজ্জতদার মানুষকে ইজ্জত দিয়ে। আমরা ছোট থেকে বড় হয়েছি সম্মানী মানুষকে সম্মানের চেয়ারে বসিয়ে আমরা আনন্দ পাই, অসম্মান করে আমরা কোনো আনন্দ পাই না। এটা আমাদের কাজ না, এটা আমাদের ধর্ম না, এটা আমাদের ব্যক্তিত্ব না। এইভাবে পরিবারে বড় হয় নাই। পরিবার আমাদেরকে এগুলো শিক্ষা দেয় না। পরিবার আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন ব্যক্তি যদি সম্মানী হয় তোমার দায়িত্ব হলো সে বা তাদেরকে সম্মানের দৃষ্টিতে আচরণ করো। এটাই তো শিষ্টাচার। কিসের রাজনীতি আর কিসের কি? শিষ্টাচার যদি না থাকে, সম্মান বোধ যদি না থাকে, ইজ্জত বোধ যদি না থাকে, মানুষকে সম্মানের দৃষ্টিতে দেখতে না পারেন, ছোটদেরকে আদরের দৃষ্টিতে দেখতে না পারেন, আমার বিবেচনায় রাজনীতির গল্প গাইতে পারবেন কিন্তু কোনোদিনই ব্যক্তিত্ব বিকশিত হবে না। এগুলো থেকে সরে আসা দরকার সকলের। আলটিমেটলি যে যে দল করি না কেন, আমাদের একটা ঐতিহাসিক দল আছে, আমাদের একটা স্থায়ী দল আছে। এই দলের নাম হলো দিরাই সাল্লাহ দল। আসল দলের নাম কি? জোরে বলেন, আসল দলের নাম কি? যে যে দলই করেন না কেন বলেন তো দেখি, আপনি দিরাই সাল্লাহর লোক না? এটা বলেন, বলতে পারবেন কেউ? সাহস করে বলেন মানুষের যে আমি দিরাই সাল্লাহর লোক না। তাহলে দল করছেন দেখে দিরাই সাল্লাহর পরিচয় বলে গেলেন। দিরাই সাল্লাহর ঐতিহ্য আছে না? এখানে ঐতিহ্য কি? ঐতিহ্য হলো সম্মানী মানুষকে আপনি সম্মান দেবেন, এটা ঐতিহ্য। ছোটদেরকে আপনি স্নেহ করবেন, এটা ঐতিহ্য। একজন ইজ্জতদার মানুষের সম্পদ আপনি কেড়ে নেবেন না, এটা ঐতিহ্য। ঐতিহ্য কি? দিরাই সাল্লাহর ঐতিহ্য হলো আপনার পরম শত্রু আপনার সাথে সামনে পড়লে আপনি তাকে বাড়িতে গেলে, আপনার বাড়িতে গেলে তাকে ডেকে নিয়ে আপনি চা নাস্তা করাবেন, এইটাই দিরাই সাল্লাহর মানুষের ঐতিহ্য। এই ঐতিহ্যের বাইরে যাওয়া ঠিক হবে না। ঐতিহ্যের বাইরে যাওয়াটা ভদ্রচিত আচরণ হবে না। ঐতিহ্যের বাইরে যাওয়াটা সম্মান সূচক কোন আচরণ হবে না। আমি অনেকগুলো কথা বললাম, আপনারা এগুলো বিবেচনা করবেন। এইবার শুনেন, 3-4টা কাজ এখানে করা জরুরি। এক নম্বর কাজ হলো বেকার যুবকদের হাতে কাজ তুলে যাওয়া জরুরি। আমি হিসেব করে দেখেছি, আমি আমার প্রতিপক্ষের বন্ধুদেরকেও বলতে চাই, মাথা খাটিয়ে কাজ করুন, টেবিলে বসুন, প্ল্যান করুন, কোন জায়গায় কি করণীয় এই জন্য লিস্ট করব, তালিকা করব। ক্ষমতায় গেলে কি করবেন মানুষকে বলেন। 1 নম্বরে এটা করবেন, 2 নম্বরে এটা করবেন, 3 নম্বরে এটা করবেন, 4 নম্বরে এটা করবেন। আমি মনে করি এইটার নাম হলো রাজনীতি। আর এইগুলি কিছু করতে না পারে, এইগুলো কিছু এই গালি গালাজ, খুসাখুসি, গুতাগুতি আজকালকার টেলিভিশনের যুগে, মিডিয়ার যুগে, ভিডিওর যুগে সব দেখতে পাওয়া যায় না? আমি তো মনে করি এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমাদের মতো লোকদের এই সমস্ত খেস্তিকির কথাবার্তায় কোনো রিপ্লাই দেওয়া উচিত নয়, কোন জবাবেই আমি দিতে চাই না। কারণ আমি মনে করি এটা অত্যন্ত ছোট মনের মানসিকতার কাজ। 1 নম্বর কাজ হওয়া উচিত বেকার যুবক। হাজার হাজার যুবকেরা বেকার, হাজার হাজার।
পূর্বাঞ্চলের লোকেরা তো বিদেশে যায়, পশ্চিমাঞ্চলে গিয়ে দেখেন বিদেশে যাওয়ারও একটা সুযোগ তাদের। রফিনগর ইউনিয়নে যান, ভাটিপাড়া ইউনিয়নে যান, আটগাঁও ইউনিয়নে যান, রাজানগর ইউনিয়নে যান, সাল্লার ইউনিয়ন গুলোতে যান, গিয়ে দেখবেন পূর্বাঞ্চলের লোকেরা একজন আরেকজনকে হাতে ধরে বিদেশে নেয়, সহযোগিতা করে। আত্মীয় স্বজনরা বিদেশে থাকে, সুযোগ সুবিধা পায়, একদিন না একদিন একটা ব্যবস্থা হয়। কিন্তু পশ্চিমাঞ্চলের লোকদের মধ্যে বিদেশে যাওয়ার জন্য যে একটা রাস্তা আছে, সুন্দরভাবে তারা যাবে, এই যাওয়ার সুযোগটাও তারা খুঁজে পায় না। 45,000 যুবক যুবতী বেকার। এই 45,000 কি করে চাকরি দিব আমরা? কে দায়িত্ব নিবে তাদের? তার কি দিন শেষে টাকা আয় করতে হবে না? সংসার চালাইতে হবে না? বাবা মাকে লুঙ্গি কিনে দিতে হবে না? মাকে ওষুধ কিনে দিতে হবে না? স্ত্রীকে শাড়ি কিনে দিতে হবে না? বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে হবে না? তা যদি হয়, এই 45,000 যুবকের হাতে কে কাজ তুলে দিবে? কোথা থেকে কাজ আসবে? কি কাজ করলে পরে বাড়িতে বসে 20,000, 25,000, 30,000 টাকা মাসে ইনকাম করতে পারবে? এইটা যদি আমরা করতে পারি, আমার বিবেচনায় এইটাই হবে সবচাইতে বড় রাজনৈতিক সিদ্ধান্তের না। চলেন কাজ করি আমরা সব। আসেন, টেবিলে বসেন, বলেন আগামী নির্বাচনে পাশ হইলে কত হাজার লোকের চাকরির ব্যবস্থা করে দিবেন? মানুষকে বলেন। আমরাও বলি, মানুষ যেটা পছন্দ করে সেটাই হবে। মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে ভোট দেবে, মানুষ যদি আপনাদেরকে বিশ্বাস করে আপনাদেরকে ভোট দেবে। প্ল্যানটা দেখান না। আমি বলছি, আগামীতে যদি আমরা আপনাদের সাপোর্টে, সমর্থনে এইখানে আমরা পাশ করতে পারি, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই 45,000 যুবক, এর একটা বড় অংশ গাজীপুরে আছে, এর একটা বড় অংশ দেশ থেকে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করার জন্য। চট্টগ্রামে গিয়ে দেখেছি আমি তারা আছে, আমি গিয়ে দেখেছি নারায়ণগঞ্জে তারা আছে, কেউ কেউ আছেন হলো সাইনবোর্ডে, কেউ কেউ আছে যাত্রাবাড়িতে, কেউ কেউ আছে গাজীপুরে, কেউ কেউ আছে গাজীপুরের পাশে আর একটা জায়গা আছে কিছু দূর ঢাকার ভিতরে মিরপুরের কামশিতে। এদেরকে সাথে নিয়ে এই 45,000 যুবকদের মধ্যে যদি 20,000 যুবকের কর্মসংস্থান আমরা করে দিতে পারি, আমি মনে করি এইটাই আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান হবে। আমি তো বললাম 20,000 লোকের চাকরির ব্যবস্থা করব, আপনি এসে বলেন 25,000 লোকের চাকরির ব্যবস্থা করব। বলেন না কেন? টেল দ্য পিপল, আস্ক দ্য পিপল। জনগণকে বলেন যে 25,000 লোকের চাকরির ব্যবস্থা করবেন, তখন বুঝবো রাজনীতি মানুষের কল্যাণের জন্যই আমরা করছি। আর তা না হলে গালিগালাজ, বকাবকি, ফালতু, এগুলোর কোনো মিনিং নাই। 2 নম্বর কাজ, রাস্তাঘাট। পূর্বাঞ্চলের লোকেরা দিরাই শহরে যেতে পারবে না। পূর্বাঞ্চলের লোকেরা দিরাই না গিয়ে সিলেটে, ঢাকায় যেতে পারবে না। পূর্বাঞ্চলের বড় একটা অংশ কিছু দূর ঠিকঠাক করলে, আমি ওই দিন গিয়েছিলাম টঙ্গর, ওই দিন গিয়েছিলাম টঙ্গর। টঙ্গর পার হয়ে কিছু দূর পার হলেই, নদী পার হয়ে ওই পারে বোরাকালী পার হলেই তো জগন্নাথপুর, নোল্লা হল পার হলেই জগন্নাথপুর। কই এই জায়গা? এই টঙ্গরের লোকদের দিরাই হয়ে, দিরাই রাস্তা শেষ করে সুনামগঞ্জে গিয়ে কিংবা সিলেটে গিয়ে বিমানে চড়ে ঢাকায় যাওয়া যত জটিল, টঙ্গরের লোকদের জগন্নাথপুরের রাস্তা হয়ে, যাওয়া ডাবর হয়ে সিলেট যাওয়াটা ততটাই সহজ। এখন প্রশ্ন হলে রাস্তাটা কে করবে? কিভাবে নিব আমরা এটা হাতে? এটা করতে গেলে তো 100 কোটি 200 কোটি টাকা লাগবে, 300 কোটি টাকা লাগবে, 400 কোটি টাকা লাগবে। ওইদিকে চণ্ডীগড় ব্রিজ, এবার এসে আমি যখন উত্থাপন করলাম চণ্ডীগড় ব্রিজের কথা, সকলেই দেখি খুব একটি, একদিকে চণ্ডীগড় ব্রিজের এক পাশে জগন্নাথপুর, আরেক পাশে শান্তিগঞ্জ, আরেক পাশে দিরাই। এই 3 জায়গা কে জোড়া দিবে? এই জাইলা নদীতে কে জোড়া দিবে? এই রণভূমি, আরেকদিকে তারল, আরেকটা হলো জালালপুর। এই 3 জায়গার মাঝখানে কে জোড়া দিবে? রাজনীতি যদি করতে হয় তাহলে এগুলো নিয়ে বসেন, চিন্তা করে ভাবেন
কয়শো কোটি টাকার দরকার, বসেন খাতা কলমে লিখেন, সরকারকে পাঠান, প্ল্যান করেন, তারপরে না সরকার এখানে টাকা দিবে। 600 800 সাল্লায় একটা বড় অংশের নদী ভাঙ্গনের কারণে মানুষের মসজিদ মন্দির ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তো দেখতেও ভালো লাগে না, দেখতে খুব মন খারাপ হয়। চোখের সামনে মহিলাদের বাড়ি আমি গিয়ে দেখলাম, চোখের সামনে একটা মসজিদের টিউবওয়েল ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। মসজিদ দাঁড়ায় আছে, টিউবওয়েলটা ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে, মানুষ দাঁড়ায় দেখতেছে, কে ফিরাইতে পারছে। বসেন প্ল্যান করেন, মানুষকে বলেন যে নদী ভাঙ্গন কিভাবে ঠেকাবেন, শুনিয়ার পরে নদী ভাঙ্গন কিভাবে ঠেকবে তা মানুষকে বলেন। মানুষকে বলেন কিভাবে টঙ্গরের লোকেরা দিরাই না গিয়ে সিলেট যেতে পারবে, ব্যবস্থা করে দেন। কিভাবে কালদরের লোকেরা দিরাই যাবে তার ব্যবস্থা করেন। কিভাবে কুলুঞ্জের লোকেরা দিরাই যাবে তার ব্যবস্থা করেন। জগদলের লোকেরা দিরাই যাবে তার ব্যবস্থা করেন। জগদল ইউনিয়ন কুলুঞ্জ ইউনিয়ন কিভাবে কানেক্টেড হবে তার ব্যবস্থা করেন। কুলুঞ্জ ইউনিয়ন তারল ইউনিয়ন কিভাবে কানেক্টেড হবে তার ব্যবস্থা করেন। তারলের সাথে সরমঙ্গল কিভাবে কানেক্টেড হবে তার ব্যবস্থা করেন। এই ব্যবস্থা যদি আমরা করতে না পারি, শুধুমাত্র বক্তৃতা দিয়ে বাংলাদেশের দিরাই সাল্লার অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। আমি আপনাদেরকে এত কঠিন সত্যির মুখোমুখি করে গেলাম। যদি কোন সামর্থ্যবান লোক এখানে দায়িত্ব পালন করার সুযোগ না পায় আর বছরে সরকারকে বুঝিয়ে 1000 কোটি টাকা নিয়ে আসতে না পারে, তাহলে আমাদের আজীবনের স্বপ্ন, দিরাই যাওয়ার স্বপ্ন, সিলেটে যাওয়ার স্বপ্ন, সুনামগঞ্জে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি আপনাদেরকে তৃতীয় কথাটা বলে শেষ করে দিই। আমার কাছে মনে হয় এই নদী নালাগুলো দ্রুত খনন করা দরকার। হাওরের বিল শুকিয়ে যায়, দেখলে আমার কলিজা দুকুর দুকুর করে। এত বড় বিল শেষ পর্যন্ত শুকিয়ে যায়। এখানে একসময় 20 হাত 30 হাত 40 হাত গভীর নদী ছিল, 40 হাত গভীর বিল ছিল, এগুলো শুকিয়ে যায়। 20 বছর পরে এক পরিবেশবিদকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলাম দিরাই সাল্লার পরিবেশকে অ্যাসেসমেন্ট করার জন্য। তিনি অ্যাসেসমেন্ট করে আমাকে বলেছেন 20 বছর পরে এই ভাটি অঞ্চলের টিউবওয়েলে কোনো পানি খুঁজে পাওয়া যাবে না। এখনই কিছু টিউবওয়েলে পানি খুঁজে পাওয়া যায় না, পান খেতে চিপতে 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 আসে, কইগুলো পান। আমরা পানির লোক, লাভতে পড়ি পানিতে। ছোটবেলা আড়ি থেকে লাভতে পানিতে পড়ে সাঁতার শিখছি। বাড়ি যেখানে তার থেকে লাভতে পানিতে পড়ছি হাওরের রাস্তায়। আমার নানার বাড়ি রফিনগর, রফিনগরে আমার নানার বাড়ির এখানে এসে সাঁতার শেখার জন্য লাভতে পানিতে পড়ছি। এত পানির মধ্যে বসবাস করি, অথচ চৈত্র মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, কার্তিক মাসে, বৈশাখ মাসে টিউবওয়েল চাপতে চাপতে 1 বিন্দু পরিমাণ পানি বের করতে পারি। কই গেল সেটা? কে দেখবে এগুলা? পরিকল্পনা করেন, খেস্তি খিওরের রাজনীতি বাদ দেন, মানুষের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবুন। আর 4 নম্বর কথা বলে চলে যাচ্ছি। যদি আমি সুযোগ পাই, আপনাদের অঞ্চলের অনেক মানুষ বিদেশে থাকে, সুযোগ পাইলে আমি বিদেশে থাকা মানুষদের জন্য দিরাইয়ে একটা ওয়ান স্টপ সলিউশন প্রোগ্রাম চালু করতে চাই। বিদেশে যারা থাকে তারা যেন কোনো হয়রানির শিকার না হয়। বিদেশে যারা থাকে তাদের যেন থানা পুলিশের সমস্যায় পড়তে না হয়। বিদেশে যারা থাকে তারা যেন বাংলাদেশে এসে কোনো ধরনের সমস্যায় না পড়ে। এই জন্য দিরাইয়ের একেবারে সেন্টার পয়েন্টে আমরা একটা ওয়ান স্টপ সলিউশন চালু করব, যে ওয়ান স্টপ সলিউশনে একজন বিদেশি নাগরিক বাংলাদেশে আসার পরে তার পাসপোর্ট জমা দেওয়ার পরে সবগুলি সেবা এক জায়গায় দাঁড়িয়ে দ্রুততার ভিত্তিতে সে পাইতে পারে, এই ব্যবস্থা আমরা করে দিতে চাই।
ঠিক আছে। আরেকটা কাজ আমি আপনাদেরকে দিরাই বলেছিলাম, আরেকটা কাজ করা জরুরি। নির্বাচনের সময় এসেছে, কারা প্রার্থী চূড়ান্ত হয় জানি না। চূড়ান্ত হওয়ার পরে একটা পাবলিক বিতর্কের আয়োজন করা দরকার। সকল প্রার্থীদের নিয়ে জনগণকে ডেকে টেলিভিশনে, মিডিয়াতে, ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে প্রচার করার মতো একটা বিতর্ক আয়োজন করা দরকার। কি প্রার্থী কিভাবে কথা বলেন, কিভাবে জবাব দেন, কিভাবে উপস্থাপন করেন, কোন প্রশ্নের জবাব কিভাবে দেন, কি পরিকল্পনা করেছেন আপনাদের জন্য, পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়িত করবেন, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আপনারা তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। হোক না নতুন কিছু, এ তো বাংলাদেশ, নতুন বাংলাদেশ। নতুন কিছু করতে না পারলে শুধু খেস্তি খিউ করলে কোনো ফায়দা হবে, কারণ কোনো ফায়দা হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানিয়ে শেষ করে দেই। আমার বয়স কম, আমি আপনাদের অনেকের সন্তানের মতো হব। আমি দেখেছি সামনের সারিতে যারা বসে আছেন, হয়তো অনেকের সন্তান, ছেলে মেয়েরা আমার বয়সের থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, চলেন একবার আমরা একসাথে হই, একবার দলমতের পার্থক্য ভুলে যাই, একবার মাতৃভূমিকে ভালোবেসে নতুন চিন্তা করি, একবার পরিবর্তনকে সামনে নিয়ে নিজের চিন্তাটাকে ঠেলে সাজাই। আর তা যদি আমরা করতে পারি, আমার ধারণা সারা বাংলাদেশে 300টা মডেল সংসদীয় আসন হবে। 300টা আসন আছে। এই 300টা আসনের মধ্যে দিরাইশাল্লায় দল মতের ঊর্ধ্বে উঠে একবার দাঁড়িয়ে সারা বাংলাদেশে একমাত্র উদাহরণ তৈরি করতে পারলে সারা বাংলাদেশে এই ভাটি অঞ্চলের দিরাইশাল্লার আসন 300 আসনের মধ্যে একটা সংসদীয় মডেল আসনে রূপান্তর করা সম্ভব। এই সুযোগ আপনারা করে দেন। আমি ফাইট করতে চাই, সংগ্রাম আমার জীবনের অংশ। আমি আপনাদের জন্য সংগ্রাম করতে চাই, নিজের পকেট ভর্তির জন্য না, মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।